এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মারলেন কেন আম্মা? ওলা বড় হয়েছে, বয়স হয়েছে, বিয়া দিবেন না? আমার কি মন চায় না সংসার কইরা আব্বা ডাক শুনতে? নাহার বেগম দরজার পেছন থেকে ঝাড়ুখানা বের করলেন। রঙ্গনের দিকে তা তাক করে বললেন, বিয়া করতে চাস? বউ খাওয়াবি কি? আমার মাথা নাকি তোর কইলজা? রঙ্গন কোমরে হাত দিয়ে বলল, এমন কইরা কন কেন? আমার চিকনা চিকনা বউ কতটুকুই বা খাইব? আপনার কিডনি কুডনি দিয়া গয়না কাটি যা আছে তা দিয়া আমার আর ওর হইয়া যাইব। এত গয়না দিয়া করবেন কি? নাহার বেগম ঝাড়ু নিয়ে তীরে এসে বললেন, খবিশের বাচ্চা, তোর কত বড় সাহস! বাপের মতো খালি আমার গয়নার দিকে নজর দিস। আমি মইরা গেলে গয়না গয়না আমার কবরে দিয়ে দিবি? আমার গয়না আমি যা মন চাই করুম, তোর কি? রঙ্গন আর কথা বলল না। লুঙ্গিটাকে গুটিয়ে গামছা হাতে বেরিয়ে যেতে যেতে বলল, থাকেন তাইলে আপনি আপনার সংসার নিয়ে, আমি গেলাম। কিছু হইলেই খাওনের খোটা, এখন আবার গয়নার খোটা। লাগবো না আপনার জিনিস, থাকেন আপনি আপনার সম্পত্তি সাজাইয়া। আমার না হয় বউয়েরও খোটা দিতে ছাড়েন নাই। থাকলাম না আপনার সংসারে, খাইলাম না আপনার টে। নাহার বেগম ফিরেও তাকালেন না। এই নিয়ে 10-15 বার রঙ্গন বাড়ি ছেড়ে চলে গেছে। আজ পাগলা ছেলে যখন মন চায় বের হয়ে যায়, এরপর সন্ধ্যার আগেই আবার ফিরে আসে। খামোখা সন্ন্যাসী সাজার ভং। নাহার বেগমের ধারণা সত্যি সত্যি সঠিক হলো। সন্ধ্যায় মশার কামড় খেয়ে রঙ্গন পা চুলকাতে চুলকাতে ঘরে ফিরল। ফিরে নাহার বেগমের পা জড়িয়ে ধরে বলল, আমারে ক্ষমা করে দেন আম্মা। গরমকালের মাথা মুথা কেমনে ঝাঁকি মারে জানেন? চান্দি গরম হইয়া যায়। আমার মাথা ঘূর্ণা মারছিল আম্মা। পানি ঢালতে গিয়েছিলাম আর জামুনা আপনারে রাইখা। রুমিরে আয়না দেন না আম্মা, আপনি যা কইবেন তাই করমু। আম্মা এমন করেন কেন? রুমিরে চাইয়া আনেন না আমার লাইগা। নাহার বেগম তৎক্ষণাৎ বললেন, যা কমু তাই করবি? রঙ্গন মাথা দুলিয়ে হ্যাঁ বোঝাতে নাহার বেগম বললেন, একটা সরকারি চাকরি পাইয়া দেখা। তোর বাপ দাদা চাচা 14 গোষ্ঠী সরকারি চাকরি কইরা খাইছে, তুইও সরকারি চাকরি করবি। যদি তুই সরকারি চাকরি পাইয়া দেখাইতে পারস তো আমি না হাটরে ওয়াদা দিলাম, রুমির বাপের পা ধইরা হইলেও রুমিরে চাইয়া আনুন। রঙ্গন দাঁত কালাতে কালাতে বলল, কি কইলেন আম্মা? সত্যি? আচ্ছা যান, আপনি সরকারি চাকরি কইছেন। কোন চাকরি তো তা তো কয় নাই। আমি পিয়ন হমু, সরকারি পিয়ন। চলবো না আম্মা? নাহার বেগম মাথায় হাত দিয়ে বসে পড়লেন। খুদা তাআলা কোন পাগলের পাল্লায় তাকে এনে ফেলল। হাসান জোর করে ধরে বেঁধে তুরিকে পড়তে বসিয়েছে। তুরি ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। এই সময় স্টার জলসায় একটা সিরিয়াল হয়, নায়কটা হেব্বি সুন্দর। রুমে এখন রিমোট হাতে সেই সিরিয়ালটাই দেখছে। কে যে হবে আজকের পর্বে কে জানে। কাল তো নায়িকা সুরি বিয়ে করে গড়িয়ে নিচে পড়ে গিয়ে স্মৃতি হারিয়ে ফেলেছিল। আজ যে কি হয়, নায়িকার স্মৃতি ঠিকঠাক মনে থাকলেই হয়। গত 4 পর্ব যাবৎ নায়িকার স্মৃতি হারিয়ে ফেলার পর্বই চলছে। রুমির কি আরাম, পরীক্ষা শেষ বিধায় সিরিয়াল দেখতে পারে মনের সুখে। তরির কবে শেষ হবে পরীক্ষা? আর ভালো লাগে না কিছু। কলম চিবোতে চিবোতে তরি আসানের দিকে তাকালো। আসানও বই হাতে তরির পাশে বসে বসে পড়ছে। আসান না থাকলে তরি এখন উঠে গিয়ে রুমির পাশে বসে বসে টিভি দেখতো। তরির যে আর ভালো লাগছে না। হাসান কি বুঝতে পারছে না? তরি এবার সাহস করে বলে ফেললো, আজ না, পড়াগুলো থাক, কাল সকাল সকাল উঠে পড়াগুলো করে ফেলবো। এখন যাই। হ্যাঁ। তরি উঠে গিয়ে পালানোর আগে আসান তাকে আটকে ফেললো। আদেশ দিয়ে বলল, কোথায় যাওয়া হচ্ছে? রোজকার পড়া রোজ শেষ করে ফেলতে হবে তোরই। এসব ফাঁকিবাজি কাজকর্ম কোথা থেকে শিখেছ? এক্ষুনি বই খুলে টেবিলে এসো। তরি মিনমিন করে বলল, যাই না, একটু একটু টিভি দেখেই চলে আসবো। এই একটু। আহসান তরির কথা শুনলই না, উল্টো পড়ার ঘরের দরজার ভেতর থেকে লাগিয়ে দিল। তরিকে নিয়ে ঠিকই পড়তে বসালো। তরির চোখ মুছতে মুছতে পড়াগুলো শেষ করলো। আজই শেষ, আর কথা নেই আহসানের সঙ্গে। সারাদিন শুধু বাক্যে আর পড়তে বসায়। জীবনে কি স্বাদ আহ্লাদ নেই তরির? শুধু পড়া আর পড়া। এত পড়তে কার ভালো লাগে?
পড়া শেষ করে তরি মাথা নিচু করে ঘর ছেড়ে বেরিয়ে এলো। ততক্ষণে সিরিয়ালটা শেষ হয়ে গিয়েছে। তরি রুমিকে এগিয়ে কৌতূহলের সহিত বলল, কি হলো আজ টিভিতে? নায়িকা স্মৃতি ফিরেছে? রুমি রিমোট হাতে বলল, আরে না, এত তাড়াতাড়ি নায়িকার স্মৃতি ফিরবে না ভাবি। আজ একটা সুন্দর নায়ক এসেছে ভাবি, এত সুন্দর দেখতে। আগের যে নায়ক ছিল না তার চেয়েও সুন্দর, ইয়া ধবধবে ফর্সা আর চোঙ্গা মুখ, সানগ্লাস আর কোট পরে এন্ট্রি নিয়েছিল। নায়িকা আর নতুন নায়ক দাঁড়িয়েছিল। এমন সময় দুজনের গায়ে একসঙ্গে ফুলের পাপড়ি ঝরে পড়েছে উপর থেকে। ওখানেই নতুন নায়ক আর নায়িকার প্রথমবার দেখা হয়েছে। তরি গালে হাত দিয়ে মন খারাপ করে বসে পড়ল। কি চমৎকার ব্যাপার স্যাপার। আহসানের জন্য সিরিয়ালের পর্বটা দেখা হলো না। সকালে একবার রিপিট টেলিকাস্ট হয়, তখনও আহসানের জন্য তার শান্তি নেই। আহসান তখনও পড়ার টেবিল থেকে তাকে উঠতে দেয় না। আহসান না থাকলে শুভা নজরদারি করে তার উপরে। এবারে সবাই উঠে পড়ে তার পেছনে আদা জল খেয়ে পড়েছে। সিরিয়াল দেখা নিয়ে এত কিসের অসুবিধে? খেয়ে দিয়ে তরি বিছানায় গিয়ে চুপটি করে শুয়ে পড়ল। আহসান একেবারে ঠিক অপর প্রান্তে। আজ ফিরেও তাকাবে না সে হাসানের দিকে, যা খুশি হোক। বাজে লোকটাকে টিভি দেখতে দেয় না, সব কিছুতে শুধু গন্ডগোল করে, পচা। হাসান পায়চারি করতে করতে ঘরে এলো। তরি আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। সূর্য আজ কোন দিকে উদয় হলো? হাসান ঘুরিয়ে ফিরে তরিকে কয়েকবার দেখলো। দুষ্ট মেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে মুখ লুকিয়ে রেখেছে। হাসান বিছানায় উঠে বসলো। তরিকে পেছন থেকে কয়েকবার ডাকলো। তরি ফিরে তাকালো না, সাড়াও দিল না। হাসান এবার মিটমিট করে হেসে তরির পিঠে সুরসুরি কাটতেই তরি লাফ দিয়ে উঠে বসলো। কি হলো এটা? ভ্রুকুচকে আহসানের দিকে তাকাতেই আহসান আদুরে গলায় বলল, ওপাশ ফিরে শুয়েছিলে কেন? তরি নিজে ঠোঁট কামড়ে অভিমানের মতো মুখ লুকিয়ে রাখলো। আহসান এগিয়ে এসে তরির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শোনো, পরীক্ষার কয়েকটা মাস হলো সাধনার মাস। তুমি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। এখন যদি তুমি না পড়ে শুধু টিভি দেখে সময় নষ্ট করো, তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে কি করে? কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। এখন মনোযোগ দিয়ে পড়ো, যেন পরীক্ষার পর আফসোস না হয়। বুঝেছো? তরি মাথা তুলে বলল, হুম হুম কিন্তু মাঝে মাঝে একটু একটু দেখবো, এই একটু, বেশি না। আহসান ফের প্রশ্ন করলো, রাগ করেছো তরি? তরি মাথা তুলে না বোঝালো, সরল উত্তর দিয়ে বলল, মা বলেছে শাসনের অধিকার তারই সোহাগ করে। যে আমি দুষ্টুমি করেছি তাই বকেছেন, আমি মন খারাপ করিনি। আহসান গালে হাত রেখে বলল, বুঝলাম। তা বলো তো তুলতুল, আমি সত্যি সত্যি তোমায় সোহাগ করি নাকি? বলো বলো। তরি লজ্জায় মাথা নুয়ে ফেললো। লোকটা তাকে সোহাগ করে কি? করে করে। এই বউ, তুমি আমার সঙ্গে দুপুরে একটু বাইরে যাবা, খাইয়া ধাইয়া মাথায় ঘোমটা দিয়া আমার সঙ্গে যাইও। তরি মধু বিবির কথা শুনে বিস্মিত হয়ে বলল, কোথায় যাব বুবু? উনি বকবেন না তো? মধু বিবি উত্তরে বললেন, আহাসানের সাধ্য আছে আমার মুখের উপরে কিছু বলা? তোমারে নিয়ে খাজা বাবার মাজারে যাবো। মাজারে তোমার লাইগা মানত করছি, তোমার না করছু থাইকা পরীক্ষা। তরি বিষম খেয়ে বলল, মাজার? মধু বিবি প্রত্যুত্তরে বললেন, তো কি, কয়দিন আগে রুমির পরীক্ষা গেল না, রুমিও নিয়া মাজারে গেছিলাম, এই খাজা বাবার মাজারে। আমাদের অত্র এলাকায় বিখ্যাত, দূর দূরান্ত থাইকা লোক আইসা মানত করে। মানতে যা চাইবা তাই পাইবা। আমি মানত করছি তুমি ভালো কইরা 5 দিলে মোমবাতি দিমো, খায়া লইয়া তাড়াতাড়ি লো। দুপুরে থাকতে থাকতেই আইসা পড়তে হইব। তোমার শ্বশুর আবার এইসব পছন্দ করে না, তার কাছে কিন্তু বলবা না, শুনলে পরে আমার লগে চিল্লাইব। তরি মাথা দুলিয়ে সায় দিল। উপরে উপরে হ্যাঁ বললেও তরির মনে খুব ভয়। মনোয়ারা মাজারে একদমই বিশ্বাস করতেন না। সব সময় বলতেন তরিকে, যা চাই তা সব সময় সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। মৃত মানুষের কোনো শক্তি থাকে না, এসবে বিশ্বাস করাও কুসংস্কারের অংশ। কিন্তু এখন এসব বুবুকে বলতে গেলে বিশাল কেলেঙ্কারি কাণ্ড হবে। এমনিতেও মধু বিবির যা রাগ, এসব শুনলে তরিকে আর আস্ত রাখবেন বলে মনে হয় না। আহসানের ফোনের সিমটা টেলিটকের। 2 মাস আগে একটা চাকরির পরীক্ষা দিয়েছিল সে, প্রাইমারি লেভেলের চাকরি। আজ সেটার রেজাল্ট পাবলিশ হবার কথা। আহসান শান্ত হয়ে রেজাল্ট চেক করতে বসলো। অনেকবার সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে সে,
পরীক্ষায় টিকলেও ঘুষ নামক বস্তুটির কাছে শতবার হেঁটে গেছে। পরীক্ষা তো ভালোই দিয়েছিল সে, কিন্তু এবারও হারতেও হবে না। ওই এক জায়গাতেই তার পথ চলা থেমে যায়। পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক বিস্ময়কর ব্যাপারখানা এবার ঘটে গেল আসানের সঙ্গে। রিটেন এক্সামে সে টিকে গেছে। কি ভয়ঙ্কর ব্যাপার! আসান খানিকটা সময় কেমন স্তব্ধ হয়ে বসে রইল। কি হলো এটা? মাজদাক সরোয়ার আহসানকে মাল বুঝিয়ে দিতে নেন। কয়েকবার নাম নেওয়ার পরেও যখন আহসান সাড়া দিল না, ব্যাপারটা তার কাছে ঠিক সুবিধার লাগলো না। দ্রুত আহসানের পাশে এসে দাঁড়ালেন তিনি। আহসান পিছু ফিরে বাবাকে দেখে বলল, আমার রিটেন এক্সামের রেজাল্ট পাবলিশ হয়েছে বাবা। আমি বোধহয় টিকে গিয়েছি। আমার বিশ্বাস হচ্ছে না। মাজদাক সরোয়ার চমকে উঠে বললেন, কি আসলেই? আহসান ফোনটা বাবার নিকট তুলে ধরতেই তিনিও স্তব্ধ হয়ে গেলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, শহরে চলে যাবি বাবা? আহসান ফোনটা টেবিলে রেখে বলল, না, ঢাকায় গিয়ে যেই পরীক্ষাটা দিয়েছিলাম সেটাতে টিকেছিলাম। পরে যোগাযোগ করে জানতে পারলাম চাকরিতে টিকলেও সেখানে জয়েন করতে ঘুষ লাগবে, আনুমানিক 8 লাখের মতো। মন খারাপ হয়ে গিয়েছিল। পরে মনে হলো ঢাকায় আর চেষ্টা করব না, এখানে একটা পরীক্ষা দিয়ে দেখি। দিলাম প্রাইমারিতে এক্সাম। পরীক্ষা দিয়ে মনে হয়েছিল টিকে যাব, কিন্তু কাউকে বলিনি সেভাবে। ভেবেছিলাম রেজাল্টটা পাবলিশ হোক, তারপর যা হবার হবে। আমার খোদার কাছে লাখ লাখ শুকরিয়া। মাজদাক সরোয়ার আহসানের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনলেন। কেমন শুষ্ক কণ্ঠে বললেন, হাসান, তুমি আমার ছেলে, সেটাই তোমার সবচেয়ে বড় পরিচয়। তুমি জীবনে অনেক বড় মানুষ হও, আমি সবসময় সেই দোয়া করি। আজ শুধু এটুকুই বলবো, জীবনে ভালো মানুষ হও বাবা। টাকার কাছে নিজের মনুষ্যত্ব, মানবতাকে কখনো বিক্রি করে দিও না। মানুষ তখনই সবচেয়ে হিংস্র হয়ে ওঠে যখন সে টাকার কাছে বিক্রি হয়ে যায়। মাজদাক সরোয়ার কয়েক মুহূর্ত থেমে ফের বললেন, আমি সবসময় চেয়েছিলাম আমার আহসান আমার কাছে থাকুক। বড় বড় শহরের মানুষদের মধ্যখানে সব থাকলেও তাদের হৃদয়ে ইট পাথরের স্তর পড়ে গেছে। সত্তা বিক্রি হয়ে গিয়েছে টাকা, নাম, ধামের কাছে। আমি তো সেই আহসানকে কখনো চাইনি। আমি চেয়েছিলাম আমার ছেলে খুব সাধারণ একজন মানুষ হিসেবে বেড়ে উঠুক, খুব সাধারণ গ্রামের সহজ সরল একটা মানুষ হিসেবে বেঁচে থাকুক। তুমি যদি পড়াশোনা না করে গ্রামের কৃষকও হতে, তবু আমার কোনো আপত্তি ছিল না। আহসান মুখে কিছু বলল না। হুট করে জড়িয়ে ধরল বাবাকে। এই পরন্ত বিকেলটুকু বাবা ছেলের মধ্যেই তোলা থাকুক। আজ অবধি কম ঝড় ঝঞ্ঝাট তো যায়নি। আহসান ফোন করে রঙ্গনর্ক সবাইকে ব্যাপারটা জানালো। সৌম্য অফিসে ছিল বিধায় তাকে জানাতে বেশ দেরি হলো। সৌম্য বিষয়টা জানতেই আহসানকে বলল, অভিনন্দন বন্ধু, তবে আমারও তোকে কিছু বলার আছে। আমি খুব এক্সাইটেড, আবার খুব নার্ভাস। আমি জানি না কিভাবে কি করব, মাথা পুরো খালি খালি লাগছে। আহসান বেশ নড়ে চড়ে উঠল। বিগত 2 মাসের সৌম্য যতটা মিয়ে গিয়েছিল, আজ তার গলাটা ঠিক ততটাই তরতাজা। কি হলো আজ? সৌম্য নিজে আবার বলতে শুরু করলো, আমার আজকে পুষ্পিতার সঙ্গে কথা হয়েছে। এটা খুব আনএক্সপেক্টেড ব্যাপারে কথা হয়েছে। কথা টপিককে জানিস? দিলশান, আমার দিলশান হায়াত। আহসান চমকে উঠে বলল, মানে এত বছর পর দিলশান কোথা থেকে এলো? সৌম্য জবাবে বলল, সেটাই তো, আমিও তো কখনো ভাবিনি আজ এত বছর পর দিলশানের কথা তুলতে হবে। আজ কাজের সূত্রে এত বছর পর আমাদের বেসমেট পুষ্পিতার সঙ্গে কথা হলো। পুষ্পিতা আর দিলশার কতটা কাছের বন্ধু সেটা তো আর নতুন করে বলার প্রয়োজন নেই। ইউনো হোয়াট, দিলশান এখন সিঙ্গেল। আহসান তড়িৎ বলল, মানে ওর তো বিয়ে হয়ে গিয়েছিল। আমার মাথায় কিছু ঢুকছে না। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলল, দিলশানের হাজবেন্ড দিলশানকে চিট করেছিল, অন্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল। মানসিকভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছিল দিলশানকে। এরপর সবকিছু শেষে দিলশান নিজেকে উন্মুক্ত করে দিয়েছিল জানোয়ারটার কাছে। নতুন করে বাঁচতে চেয়েছিল সন্তানকে নিয়ে, কিন্তু হয়নি সেটা। অতিরিক্ত মানসিক চাপের কারণে দিলশানের একটা মিসক্যারেট হয়। বিষয়টা দিলশানের ফ্যামিলির কানে যাওয়ার পর তারা আসলে দিলশানকে ওই সম্পর্কটা থেকে সরিয়ে আনে। আসান, জীবন আমাকে আরেকটা সুযোগ দিচ্ছে।
আমি চাই দিলশান আমার জীবনে আসুক। ওর অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি ওর বর্তমান আর ভবিষ্যৎ হতে চাই। আমি এখনো চাই দিলশান আমার হোক। ওর সঙ্গে আমার ছোট্ট একটা সংসার হোক। আহসান মনোযোগ দিয়ে সবটা শুনে বলল, ভালো সিদ্ধান্ত। তোর সিদ্ধান্তকে সমর্থন জানাই বন্ধু। যদি দিলশান রাজি থাকে তবে ওর সঙ্গে একটা সুন্দর জীবন শুরু কর। বিষয়টা খুবই সিরিয়াস। তুই দিলশানের পরিবারের সঙ্গে কথা বল। দিলশানকে আগে রাজি কর। কোথাও গিয়ে যদি আমায় প্রয়োজন পড়ে তবে সেটা নিয়ে ভাবিস না। আমি আহসান সব সময় তোর পাশে আছি। সৌম্য ফোনটা রেখে চুপচাপ বসে রইল। তার সামনে ভীষণ কঠিন পথ পাড়ি দিতে হবে, পছন্দের মানুষকে নিজের করে পাওয়ার পথ। আহসান বাড়ি ফিরতেই তরি তাকে একগুচ্ছ প্রশ্নের বান ছুড়ে দিল। টেবিলে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখে আহসানের কাছে দৌড়ে এসে বলল, আপনি নাকি চাকরি পেয়েছেন? মা বলছিল রুমিকে আর বুবুকে। আচ্ছা, আপনি কি এখন চলে যাবেন? বড় বড় শহরের মানুষদের মতো স্যুট বুট পরবেন? জানেন আপনাকে স্যুট পরলে সাহেবদের মতো লাগবে, কিন্তু আপনি কি সত্যি চলে যাবেন? কোথায় যাবেন? আহসান খাম খেয়ালি হয়ে উত্তর দিল, যাব তো, শহরে চলে যাব। তুমি তো আমাকে সহ্যই করতে পারো না। সারাদিন পড়ার জন্য কেমন বকাঝকা করি, ধরে বেঁধে শুধু তোমায় পড়তে বসাই, টিভি দেখতে দেই না, খেয়াল খুশি মতো চলতে দেই না। আমি চলে গেলেই তো ভালো, তুমি সারাদিন টিভি দেখতে পারবে, কেউ আর পড়ার জন্য চাপ দেবে না। তরি নিমিষে মুখটা ভার করে ফেললো। ছটফট করতে করতে আহসানের কাছে ছুটে গিয়ে বলল, আমি আপনার সব কথা শুনবো, আপনি যা বলবেন তাই করব, যেভাবে বলবেন সেভাবেই চলবো, কিন্তু তাও আপনি যাবেন না। আমি সারা দিন পড়বো, একটুও টিভি দেখবো না। সত্যি আপনি চলে যাবেন না? আহসান ভাবুকতার সহিত উত্তর দিল, আচ্ছা, মাথায় রইল বিষয়টা, পরে ভেবে দেখবো যাব কি যাব না। তুমি বললে থেকে যেতে পারি, তুমি না চাইলে কি আর করার। তুমি তো আমাকে পছন্দই করো না। থাক, চলে যাব আমি। কি আর হবে এখানে থেকে, তুমি তো চাওই না। তরি প্রতিবাদ করে বলল, আমি চাই। আহসান তরির সঙ্গে আরো কিছুটা ঘনিষ্ঠ হয়ে বলল, কি চাও? তরি অস্ফুট স্বরে বলল, আপনাকে চাই, আপনার সঙ্গে থাকতে চাই, আমার ভালো লাগে আপনাকে। আহসান না চাইতেও মুখ লুকিয়ে হেসে ফেলল। কি সরল সোজা স্বীকারোক্তি! বলে দেবে কি সত্যটা? না থাক, সেটা বরং তোলা থাকুক। তরির নিকট থেকে সরে আসার সময় তরির গলায় কি যেন চকচকে বস্তু দেখতে পেল আহসান। প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, তোমার গলায় ওটা কি তুলতুল? তরি গলায় হাত রেখে বলল, তাবিজ। আহসান ভ্রুকুচকে বলল, কে দিয়েছে তোমায় এসব? কেন পড়েছ? তরি আঁচল ঘোরাতে ঘোরাতে বলল, আজ দুপুরে বুবুর সঙ্গে মাজারে গিয়েছিলাম, আমার পরীক্ষা, তাই বুবু মানত করেছে। এই তাবিজ খাজা বাবার তাবিজ। এটা পরীক্ষার দিনগুলোতে পড়ে থাকলে পরীক্ষার রেজাল্ট ভালো হয়, পরীক্ষায় ভালো ফলাফল করার তাবিজ এটা। আহসান বিরক্ত নিয়ে তাবিজটার দিকে তাকিয়ে রইল। কিসব পুরনো দিনের মনোভাব, হয় নাকি কখনো এসব? আহসান তরিকে বলল, খোলো ওটা। এসব বিচ্ছিরি জিনিস পড়ে কাজ নেই। কি সব পুরনো কুসংস্কারাচ্ছন্ন কথাবার্তা। ওসব তাবিজ কবচের কোনো শক্তি নেই, খুলে ফেলে দাও ওটা। তরি মিনমিন করে বলল, বুবু যদি বকে, বুবু বলেছে এর ভেতরে পরীক্ষার ভালো ফলাফল করার দোয়া লেখা আছে, এটা যেন গলায় পরীক্ষার সময় পড়ে থাকি। আহসান কৌতূহলী হয়ে জবাব দিল, আসলেই? তাহলে এখনই তাবিজটা খুলে দাও তো, দেখি কি এমন দোয়া লেখা আছে যে দোয়া পড়লে পরীক্ষায় ভালো ফলাফল আপনা আপনি চলে আসবে। তরির সঙ্গে সঙ্গে তাবিজটা খুলে আহসানের হাতে দিল। আহসান তাবিজটা দাঁত দিয়ে কামড়ে ভেতরে ছোট্ট কাগজটা বের করলো। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, পড়িলেই পাশ করিবে। হ্যালো, কে বলছেন? দীর্ঘ জীবন পরে পরিচিত এবং আকাঙ্ক্ষিত কণ্ঠস্বর শুনতে পেয়ে সৌম্যের বুকের ভেতর এক অদ্ভুত বিক্ষিপ্ত অনুভূতির সৃষ্টি হলো। এই নাম্বার জোগাড় করতে গিয়ে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে শুধু সৌম্যই তা উপলব্ধি করতে পারে। কিন্তু এত বছর ধরে ভেবে গুছিয়ে রাখা কথাগুলো কেমন যেন এলোমেলো হয়ে গেল। বুকে যেন কেউ ড্রাম পেটাচ্ছে। কি নামে ভূষিত করা যায় ঠিক এই অনুভূতিকে? সৌম্যের ভাবনার মাঝেই ফোনের ওপাশ থেকে নারী কণ্ঠটি ফের বলে উঠল, হ্যালো, কে বলছেন? সৌম্য ঠোঁট দিয়ে জিব্বা ভিজিয়ে বলল, সত্যি চিনতে পারছো না? দিলশান কেমন যেন মিয়ে গেল। যাকে সে ভাবছে সে নয় তো, কিন্তু এত বছর পর সে দিলশানকে কেন কল দেবে?
এখন স্ত্রী সন্তান নিয়ে মনোরম সংসারে ব্যস্ত থাকার কথা। দিলশানকে নিয়ে পড়ে থাকার সময় কই তার। মিনিট খানেক কিছু ভেবে দিলশান বলল, না, আপনি কে? ঠিক করে বলুন তো। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যি চিনতে পারছো না? নাকি আমার কণ্ঠস্বর বক্ষস্থল অবধি পৌঁছাতেই পারছে না? কথাটা বলতে গিয়ে সৌম্য কেমন একটা নস্টালজিক অনুভব করলো। রাতে হুটহাট প্রায় সে দিলশানকে কল করত, লুকিয়ে চুরে সৌম্যের সঙ্গে কথা বলার জন্য দিলশানের ফ্রিকি প্রচেষ্টা। সৌম্যের অতীতের স্মৃতিচারণ বেশিক্ষণ স্থায়ী হলো না। আর মাঝে দিলশান বলে উঠল, দয়া করে হিয়ালি করবেন না, ঠিক করে বলুন আপনি কে? সৌম্যের বুক চিরে আর্তনাদ করে বলল, দিলশান, আমার দিলশান। দিলশান বুক খামছে ধরে বসে পড়ল। কেমন একটা অস্থিরতা তোলপাড় বয়ে গেল অন্তরিক্ষে। দিলশান আর কোনো কথা বলতে পারল না। গলাটা কেমন যেন ভিজে গেল। দু চোখ দিয়ে ভেসে চলল অকুলবাড়ি ধারা। কাপা কাপা হাতেও কলটা কাটল না। এই কণ্ঠস্বর শোনার জন্য এক জীবন মুখিয়ে ছিল সে। আজ কি করে তা হেলায় ফেলে দেবে সে? সোমের কথার সুর ধরে রাখতে বলল, কেমন আছো দিলশান হায়াত? দিলশান ঠোঁট কামড়ে ভেজা গলা যতটুকু সম্ভব আড়াল করে বলল, ভালো আছি, খুব সুখীও আছি। তোমার সংসার জীবন কেমন চলছে সৌম্য? আজ এত বছর পর তোমার কল আসবে কখনো ভাবিনি। আনএক্সপেক্টেড ব্যাপার আর কি। তোমার ওয়াইফ কেমন আছে সৌম্য? ভাবিকে নিয়ে ঘুরে যাও একদিন। সৌম্য ছল ছল চোখে বলল, আমি ভালো নেই দিলশান। যদি তোমার মতো স্বার্থপর হতে পারতাম তাহলে হয়তো খুব সুখে থাকতাম। একটা সংসার থাকতো, স্ত্রী সন্তান থাকতো। আফসোস, এই স্বার্থপর হতে না পারাটাই আমার জীবনের চরম ব্যর্থতা। দিলশান অনুভব করলো তার বুকে ঝড় বয়ে যাচ্ছে। এই ঝড়ের ক্ষয়ক্ষতি কাল বৈশাখী ঝড়ের চেয়েও ভয়াবহ। পরিস্থিতি স্বাভাবিক করতে দিলশানে বলল, এখনো বিয়ে করনি সৌম্য? জীবনে সবকিছুই নির্দিষ্ট একটা সময় থাকে। এখনো সময় আছে, তুমি নিজেকে গুছিয়ে নাও। আমার বিয়ে হয়ে গেছে, স্বামী সংসারে ভালোই আছি। তুমি কেন এখনো অতীতে পড়ে আছো বলো তো? নিজেকে নিয়ে একটু ভাবো। সৌম্য চোখ বুজে সটান ভাবে দাঁড়িয়ে রইল। কি গুছিয়ে মিথ্যাটাই না বলে দিল দিলশান ছলনাময়ী। সৌম্য প্রশ্নের বান ছুড়ে দিয়ে বলল, তোমার গলাটা ভেজা লাগছে কেন দিলশান হায়াত? তুমি কি কাঁদছো? দিলশান দ্রুত চোখ মুছে গলা খাকারি দিয়ে বলল, কোথায় বেজা? কাল রাতে তোমার দুলাভাইয়ের অনুরোধে একটু আইসক্রিম খেয়েছিলাম। আমার ঠান্ডা সমস্যা আছে তা তো জানোই, তাই গলাটা একটু বসে গিয়েছে আর কি। ঠিক হয়ে যাবে রাতে ঘুমালি। সৌম্য অশ্রু ভেজা চোখে কৃত্রিম হেসে বলল, আর কত মিথ্যে বলবে দিলশান হায়াত? বুক কাঁপছে না তোমার? দিলশান কোনো জবাব দিতেই পারল না। সৌম্য তবে সবটা জানতেই পারে। সত্য কখনো লুকায়িত থাকে না। তবে কেন কল দিয়েছে সৌম্য? সান্ত্বনার নামে পরিহাস করার জন্য? তোরে আতঙ্কিত হয়ে পুকুর পাড়ে বসে আছে। আদান পড়েছে একটু আগে। পুকুরটা আসানদেরই, তবে এই পুকুরে কেউ গোসল করে না। মাছদাক আসলে মেয়ে মানুষের পুকুরে গোসল করাটা ঠিক পছন্দ করেন না। পুকুরে মাছদাক আর আহসান শখের বসে পোনা মাছ ছেড়েছিল। মাছগুলো বেশ নাকি বড় হয়েছে। কিছুদিনের মধ্যেই পিতা পুত্র পুকুরে জাল ফেলবেন। তোরির মনটা একটু ভালো নেই। কাল পরীক্ষার রেজাল্ট দেবে। কে যে হয় কে জানে। যদি আহসানের মনের মতন রেজাল্ট না হয়, ভয়া তরির মর দশা প্রায়। তরিকে পুকুর পাড়ে বসে থাকতে দেখে তার পিছু পিছু রুমি এলো। রুমির পরনে লাল কামিজ। আহসান তরি আর রুমিকে একই রকম সেলোয়ার কামিজ কিনে দিয়েছে। তরিরটা নীল আর রুমিরটা লাল। তরির শাড়ি পরে বিধায় তার কামিজের সেটটা এখনো তোলা আছে। রুমির অবশ্য নতুন জামা ফেলে রাখবার মতো এত ধৈর্য নেই। মনে বেজায় আনন্দ নিয়ে সে নতুন জামাখানা পরে নিয়েছে। রুমির এখন একেবারে চিন্তা চেতনা নেই। তরির পরীক্ষার মাঝে রুমির রেজাল্ট আউট হয়েছে। 4 পয়েন্ট পেয়ে পাশ করে গেছে সে। শোভা অবশ্য রুমির রেজাল্ট নিয়ে সন্তুষ্ট ছিলেন না। রুমিকে বেশ বকুনিও দিয়েছিলেন। যদিও মা মেয়ের মন কষাকষির স্থায়িত্ব ছিল খুবই কম। মাজদাক সারোয়ার রুমির পক্ষ নিয়ে বলেছিলেন, সবার মেধা মস্তিষ্ক একরকম হয় না। সবার সঙ্গে মেয়েকে তুলনা দিয়ে ওর জীবনটা নষ্ট করো না। সবাই একই বৈশিষ্ট্যের হলে তো পৃথিবী শুধু ডাক্তার ইঞ্জিনিয়াররাই বেঁচে থাকতো। ওকে ওর মতো ছেড়ে দাও। ওর যতটুকু যোগ্যতা ততটুকু অর্জন করতে দাও। খামোখা মেয়ের ওপরে বোঝা চাপিয়ে দিও না। কেউই পরে রুমিকে আর কিছু বলতে পারেনি। রুমির খুশি আর দেখাকে
পড়া নেই, শোনা নেই, সারাদিন শুধু টিভি আর পাশের বাড়ির উর্মির সঙ্গে গল্প। কি স্বপ্নের মতো জীবন। ননদ ভাবের গল্পের মাঝেই বাইকের আওয়াজে উভয়ই ফিরে তাকালো। আহসান এই সময় কখনোই বাড়ি ফেরে না। তবে কে? তরি আর রুমিকে অবাক করে দিয়ে বাইক থেকে নামলো রঙ্গন। রুমি তরির দিকে তাকিয়ে রঙ্গনকে ইঙ্গিত করে ভেঙচি কেটে বলল, এসেছে স্বয়ং খান্নাস জিন ফাজিল চন্দ্র দেবদাস। এই ভর দুপুরে আমাদের বাড়িতে কি করছে ভাবি? তরি জবাবে বলল, আহসান যাবার সময় মায়ের হাতে একটা বই দিয়ে গেছেন। বলেছেন রঙ্গন ভাই আসলে তাকে দিতে। বইটাই নিতে এসেছেন বোধহয়। তরি রুমিকে পুকুর পাড়ে ফেলে উঠে যেতে চাইলে রুমি তরির হাত ধরে বলল, যেও না ভাবি, ফাজিল চন্দ্র দেবদাসটা যাক, তারপর যাব। এর চেহারা দেখতেও ভালো লাগে না আমার, হিটলার। রঙ্গন দরজায় নক করতেই শোভা বেরিয়ে এলেন। রঙ্গন শোভাকে সালাম দিয়ে বলল, কেমন আছেন খালাম্মা? আহসান আপনার কাছে কোনো বই দিয়ে গেছে? সকলে আসার কথা ছিল, আমার শরীরটা ভালো না, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। পরে আহসান ফোন করে বলল আপনার কাছে বইটা রেখে গেছে। শোভা সালামের জবাব নিয়ে বলল, আমি ভালো আছি বাবা। এহসান অনেকক্ষণ বসেছিল তোমার জন্য, পরে দেরি হয়ে যাচ্ছে তাই চলে গেল। তুমি এই রোদের মধ্যে এসেছো, বসো একটু। রঙ্গন ভেতরে গিয়ে বসলো। যেদিন থেকে নাহার বেগম বলেছেন রঙ্গন সরকারি চাকরি পেলে রুমিকে বুক করে ঘরে তুলবেন, সেদিন থেকে রঙ্গনের পড়াশোনার তোড়জোড় শুরু। সারাদিন পড়ার টেবিল ছেড়ে উঠেই না সে। নাহার বেগম অবশ্য ছেলের উন্নতি দেখে বেজায় খুশি। ভার্সিটি জীবনের পরে ছেলের পড়াশোনা চাঙ্গে উঠেছিল, এখন আবার সব ঠিকঠাক হয়েছে ভেবে তিনি খুশি। শোভা রান্নাঘর থেকে এসে বললেন, আজকে গরুর মাংসটা রান্না করেছি ঝাল করে, মনে আছে? আগে এহসানের সঙ্গে খেলার ফাঁকে তোমাকে আর এহসানকে কত খাইয়ে দিতাম। কত তাড়াতাড়ি চোখের পলকে বড় হয়ে গেছো তোমরা। তুমি বসো, আমি খাবার বেড়ে আনছি, না খেয়ে যাবে না আজ। রঙ্গন প্রথমে ইতস্তত বোধ করলেও পরশায় জানালো খাওয়ার লোভে সে প্রকৃত পক্ষে বসেনি। সে বসেছে রুমিকে একটু দেখার লোভে। রুমি এতদিন স্কুলে যেত বিধায় রুমিকে রোজ দেখাটা খুব একটা কঠিন কিছু ছিল না। জ্বালাটা হয়েছে এখন। পরীক্ষার পর থেকে রুমির স্কুলে যাওয়া বন্ধ। রঙ্গনেরও আয়েশ করে রুমিকে দুদণ্ড দেখার সময় হয় না। রুমি যখন ক্লাস শেষে স্কুল থেকে বের হতো, রঙ্গন সেই বাহানায় চুপি চুপি লুকিয়ে থাকতো। রুমি অবশ্য তাকে কখনো লক্ষ্য করেনি, দেখতে পেলে অবশ্য বিপদ ছিল। রুমির যা মেজাজ। শোভা ট্রেতে করে খাবার নিয়ে এসে রঙ্গনের সামনে রাখলেন। রঙ্গন খাবার হাতে নিয়ে এদিক ওদিক দেখালো। বাড়ি থেকে আসার সময় নাহার বেগম ঠেসে ঠুসে ভাত খাইয়ে পাঠিয়েছেন। রুমির জন্যই খেতে বসা। রুমি কোথায়? রঙ্গন খাবার মুখে পড়ে বলল, খালাম্মা আহসানের কাছে শুনছিলাম রুমি এবার পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আউট হয়নি এখনো। শোভা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, 4 পয়েন্ট পেয়েছে রুমি। আর বলো না, মেয়েটার পড়াশোনার দিকে বিন্দু মাত্র আগ্রহ নেই। কতবার কত টিচার রাখলাম বাড়িতে, কিসের কি ফাঁকিবাজ মেয়ে, টিচারকে গুনেও দেখে না। এহসানের বকুনিতে জোড়াজড়িতে যা একটু পড়ে, পড়ার টেবিলের সঙ্গে আর কত যোগাযোগই ছিল না। এহসান ঠেলে ঠুলে কোনো রকম এইবার সামনে নিয়েছে। আমি যে ওকে নিয়ে কি করি। রঙ্গন বিড়বিড় করে বলল, সেটাই তো, এত পরে কি হবে? বিয়া দিয়া দেন আমার সঙ্গে, আমার বউ আমি ঠিক বুঝে নিব। শোভা পানির গ্লাস হাতে নিয়ে বললেন, কিছু বললে বাবা? রঙ্গন কৃত্রিম হেসে বলল, বললাম যে খাবারটা খুব মজা হয়েছে খালাম্মা, একেবারে ছোটবেলার মতো। শোভা হেসে রঙ্গনের প্লেটে আরো খাবার তুলে দিলেন। অতঃপর বললেন, দোয়া করে তোমার বোনটার জন্য, আল্লাহ যেন ওর একটু সুবুদ্ধি দেন। রঙ্গন মুখে হাসি রাখলেও মনে মনে শোভাকে ভেঙচি কেটে বলল, বন্যা ছাই, ওইটা আমার বউ হয়, বউ রুমি বউ। বহু কষ্টে খাবার শেষ করে শোভাকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বের হলো। বাইক স্টার্ট দেওয়ার আগে এই পুকুর পাড়ে চোখ পড়লো। ওটা রুমি না? লাল জামা পরে দুই বেনুনি বেঁধে বসে আছে যে। রঙ্গন বাইক রেখে এগিয়ে গেল। পেছন থেকে তরিকে সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাবি? রুমির দিকে তাকিয়েও বলল, কেমন আছো রুমি? খালাম্মার কাছে শুনলাম পাস করছো, মিষ্টি কোথায়? তরি কিছু বলার আগে রুমি বলল, কষ্ট করে পড়লাম আমি, পরীক্ষা দিলাম আমি, পাশও করলাম আমি, সেখানে আপনি মিষ্টি খেতে চাচ্ছেন কেন? তরি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? রঙ্গন হেসে জানালো সেও ভালো আছে।
তোরের সঙ্গে কথা বলার ফাঁকে কৌশল করে আর চোখে বারবার রুমিকে দেখলো। মেয়েটা কেন যে তাকে দেখলে মুখটা ভুতা করে রাখে, একটু ঠোঁট এলিয়ে মিষ্টি হাসলেও তো পারে। বড় হওয়ার পর রুমি কখনোই তার সঙ্গে হেসে কথা বলেনি। বাজি মেয়ে রুমি। কাজের চাপে আহসান আজ দুপুরে বাড়িতে ফিরেনি। মাজদাক সারোয়ার এসেছিলেন। যাওয়ার সময় আহসানের জন্য টিফিন বক্সে খাবার নিয়ে গেছেন। সবকিছু শেষ করে ফিরতে ফিরতে 8টা বাজলো। ঘরে ঢুকতেই দেখলো তোরে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। কাল সারা রাত রেজাল্টের টেনশনে মেয়েটা ছটফট করেছে, ঘুম হয়নি ঠিক মতো। আহসান বিছানায় উঠে তরিকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবালো। তরি আহসানের অস্তিত্ব টের পেয়ে নিদ গলায় বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।